সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমরা আজকে বটানি ফার্স্ট ইয়ার মাইক্রোবায়োলজি কোর্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে লাইটিক সাইকেল অফ T2 ব্যাকটেরিওফাজ ভাইরাস, এবং এটা আমরা কিভাবে বংশবৃদ্ধি করে থাকে বা কিভাবে লাইটিক সাইকেল হয়ে থাকে সেই বিষয়টি আমরা অ্যানিমেশনের সাহায্যে আলোচনা করব, যাতে আমরা খুব সহজে বিষয়টি অনুধাবন করতে পারি বা বুঝতে পারি। ভাইরাসের মাল্টিপ্লিকেশন বা সংখ্যা বৃদ্ধি দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে লাইটিক সাইকেল আর একটা হচ্ছে লাইসোজেনিক সাইকেল। লাইসোজেনিক সাইকেলটি আমরা আরেকটি ভিডিওতে ইতিপূর্বে আলোচনা করেছিলাম। আজকে আমরা লাইটিক সাইকেল বা গুরুত্বপূর্ণ সাইকেল সেটি সম্পর্কে আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চক্র এবং ভাইরাসের সংখ্যা বৃদ্ধি স্বাভাবিকভাবে লাইটিক চক্রের মাধ্যমেই হয়ে থাকে, এবং এখানে বেশ কয়েকটি ধাপ রয়েছে। এই ধাপগুলো আমাদের বোঝার বিষয় রয়েছে, আমরা সেগুলা অ্যানিমেশনের সাহায্যে চিত্রের সাহায্যে খুব ভালোভাবে আলোচনা করব, বর্ণনা করব, এবং আশা করি মনোযোগ দিয়ে শুনলে বিষয়টি লাইটিক সাইকেল বিষয়টি আমাদের কাছে অনেক সুস্পষ্ট হবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আপনাদের মূল্যবান কমেন্ট প্রত্যাশা করছি। এবং ভালো লাগুক বা মন্দ লাগুক সেই কমেন্টগুলো আপনারা করবেন, বা এ বিষয়ে যদি আরও কিছু জানার থাকে বা ব্যাখ্যা বিশ্লেষণের থাকে তাহলে আমরা সেই বিষয়গুলা জানার চেষ্টা করব, এবং সেই জন্য আপনাদের কমেন্ট প্রয়োজন, মন্তব্য প্রয়োজন। আর এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা নিয়মিত দেখতে পারবেন, বুঝতে পারবেন, এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং আমার ভিডিওগুলা সবই হচ্ছে শিক্ষণীয়, শিক্ষামূলক ভিডিও, এবং এই শিক্ষামূলক ভিডিওগুলো অবশ্যই আপনাদের জ্ঞান বৃদ্ধিতে, আপনাদের চিন্তা চেতনায় বৃদ্ধিতে সাহায্য করবে। তা আমরা শুরুতেই T2 ব্যাকটেরিওফাজের, যেহেতু এই লাইটিক সাইকেলটা অনেক ভাইরাসের মধ্যে হয়, আমরা এখানে T2 ব্যাকটেরিওফাজ সম্পর্কে আলোচনা করব। T2 ব্যাকটেরিওফাজ ভাইরাস সেটি ব্যাকটেরিয়া কোষের মধ্যে বংশবৃদ্ধি করে থাকে বা সংখ্যা বৃদ্ধি করে থাকে, সেই জন্যই এটিকে ব্যাকটেরিওফাজ বলা হয়। ব্যাকটেরিয়া দেহের মধ্যে বাস করে, সেই জন্য এখানে ব্যাকটেরিয়া শব্দটি আসছে। আর ফাজ অর্থ হচ্ছে খাদক বা ধ্বংসকারী, যে এরা কাকে ধ্বংস করে থাকে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে, সেই জন্যই এটিকে আমরা ব্যাকটেরিওফাজ বলে থাকি। এবং এটার আকৃতির কারণে, এটার যে আকৃতি ব্যাঙাচি আকৃতি, সে কারণে এটিকে টি আকৃতির বলা হয়ে থাকে। এরকম টি আকৃতির অনেকগুলা ব্যাকটেরিয়া আছে। তো এটার মধ্যে আমরা T2 যেটা আছে সেটা নিয়েই বেশি কাজ হয়েছে। সেই ব্যাকটেরিয়াটি ইকোলাই ব্যাকটেরিয়া, ইশেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে বংশবৃদ্ধি করে থাকে, এবং সেই ইকোলাই ব্যাকটেরিয়া আবার আমরা আমাদের দেহের মধ্যে, মানব দেহের মধ্যে খুব সহজে দেখি, যার কারণে এটিকে আমরা সহজে এগুলো নিয়ে কালচার করা বা অ্যানালাইসিস করা, বিশ্লেষণ করা, সেই কাজগুলো আমাদের সম্ভব হয়েছে। এখানে আমরা ব্যাকটেরিয়ার গঠনটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে T2 ব্যাকটেরিওফাজের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, একটি হচ্ছে মাথা আর একটি হচ্ছে লেজ। মাথার মধ্যে আমরা মাঝখানে যে লাল রঙের অংশটি দেখতে পাচ্ছি সেটিকে আমরা ডিএনএ বলে থাকি। ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। লেজের মধ্যে অনেকগুলো অংশ রয়েছে, উপরের দিকে রয়েছে কলার, তারপরে আমরা দেখি যে লেজ, লম্বা লেজ রয়েছে, আর নিচের দিকে টেল ফাইবার বা স্পর্শক তন্তু রয়েছে, এবং গোড়ার দিকে রয়েছে বেস প্লেট। এটির সাহায্যে মূলত তারা ব্যাকটেরিয়া কোষের উপরে স্থাপিত হয়। এই টেল ফাইবার এবং বেস প্লেটের সাহায্যেই তারা ব্যাকটেরিয়া কোষের প্রাচীরের সাথে যুক্ত হয়ে থাকে, সেই জন্য এই দুটি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ভাইরাসের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা যে দুটি বিষয় বলেছিলাম, তো ভাইরাস সংখ্যা বৃদ্ধিটা অন্যান্য জীবের মতো নয়, এবং ভাইরাস
জড় না জীব, সেই বিষয়টি নিয়েও আমাদের মধ্যে কনফিউশন রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। সে কারণেই দেখা যায় যে তার সংখ্যা বৃদ্ধির পদ্ধতিটাও একটু ভিন্ন, অন্যান্য জীবের মতো সে সংখ্যা বৃদ্ধি করে থাকে না। তার সংখ্যা বৃদ্ধি করার জন্য ব্যাকটেরিয়ার দেহ বা পোষক দেহের প্রয়োজন রয়েছে। এই জন্য তারা সংখ্যা বৃদ্ধি করার পূর্বে অবশ্যই কোনো না কোনো পোষক দেহের মধ্যে প্রবেশ করতে হবে। আর টিটু ব্যাকটেরিওফাজ যেহেতু ব্যাকটেরিয়া কোষের মধ্যে সংখ্যা বৃদ্ধি করে থাকে, সেজন্য তাকে অবশ্যই ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবেশ করতে হবে। ব্যাকটেরিয়া কোষের মধ্যে বা পোষক কোষের মধ্যে প্রবেশ করার পূর্ব পর্যন্ত তারা কোনোভাবেই সংখ্যা বৃদ্ধি করতে পারে না। এই জন্য আমাদের প্রথম ধাপ হচ্ছে যে তাকে একটা ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবেশ করতে হবে। সেই জন্য দেখা যায় যে টিটু ব্যাকটেরিওফাজটার প্রথম ধাপ হচ্ছে ল্যান্ডিং অন সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ তাকে কোনো একটা ব্যাকটেরিয়া কোষের মধ্যে করতে হবে বা এটা ল্যান্ডিং করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এই টিটু ফাজ ব্যাকটেরিয়া কোষটি এসে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপরে স্থাপিত হয়েছে। এটিকে আমরা ল্যান্ডিং বা পৃষ্ঠলগ্নি ভবন বলে থাকি, যে এর মাধ্যমে তারা ব্যাকটেরিয়া কোষের প্রাচীরের উপরে স্থাপিত হয় এবং প্রথম স্পর্শক তন্তুগুলার সাহায্যে সে ল্যান্ডিং করে থাকে এবং পরবর্তীকালে দেখা যায় যে তার যে বেস প্লেটটা বলেছিলাম, সেই বেস প্লেটটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপরে স্থাপিত হয়ে থাকে। দ্বিতীয় ধাপটি হচ্ছে পেনিট্রেশন অফ ডিএনএ। মূলত ভাইরাসের যে ডিএনএ আছে, ভাইরাসের মাথার মধ্যে যে দ্বিসূত্রক লাল রঙের ডিএনএ আমরা দেখতে পাচ্ছি, সেই ডিএনএটি এই ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবেশ করবে। এক্ষেত্রে দেখা যায় যে টিটু ফাজ ব্যাকটেরিয়ার লেজের মধ্যে একটি বিশেষ এনজাইম রয়েছে, এটাকে আমরা লাইসোজাইম বলে থাকি। এই লাইসোজাইম এনজাইমের সাহায্যে দেখা যায় যে সে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ছিদ্র করে থাকে। লাইসোজাইম এনজাইমটি লেজের থেকে বের হয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে, বিশেষ করে লেজের যে বেস প্লেট আছে সেই বেস প্লেটটাকেও ছিদ্র করে এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ছিদ্র করে। এর ফলে একটি পথ তৈরি হয়, উন্মুক্ত পথ তৈরি হয়। সেই পথের সাহায্যেই মূলত ভাইরাসের যে ডিএনএটি আছে সেই ডিএনএটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভিতরে প্রবেশ করে থাকে। আমরা সেটি দেখলাম অ্যানিমেশনের সাহায্যে যে ব্যাকটেরিয়ার ভাইরাসের যে ডিএনএটা আছে সেটা ব্যাকটেরিয়ার কোষের মধ্যে প্রবেশ করলো। নেক্সট যে ধাপটি আমরা দেখি সেটি হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফ ব্যাকটেরিয়াল ডিএনএ। যে ভাইরাসের ডিএনএটি ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবেশ করার পরপরই যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে সে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং কন্ট্রোল করার চেষ্টা করে, এবং সেই কারণেই কন্ট্রোলটা যাতে ভালোভাবে হয় সেই জন্য সে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে ভেঙে ফেলে। যে তার মধ্যে এরকম কোনো মেকানিজম আছে, ভাইরাসের ডিএনএর মধ্যে এরকম কোনো মেকানিজম থাকে যেভাবে তারা দেখা যায় যে তারা বিশেষ কোনো প্রোটিন বা এনজাইম তৈরি থাকে। সেই এনজাইম দেখা যায়, বিশেষ ধরনের এনজাইম বা প্রোটিনটা দেখা যায় যে সেই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে ভেঙে ফেলে এবং ব্যাকটেরিয়ার ডিএনএগুলা খণ্ডিত হয়ে যায় এবং সেই ব্যাকটেরিয়ার খণ্ডিত ডিএনএগুলা মূলত ভাইরাসের বংশবৃদ্ধিতে, ভাইরাসের যে বংশবৃদ্ধি করার জন্য যেসব উপাদান দরকার, যেসব এনজাইম দরকার, প্রোটিন দরকার, সেই জিনিসগুলা তৈরি করতে সাহায্য করে থাকে। তাহলে আমরা তৃতীয় ধাপ যেটা দেখলাম যে এই ভাইরাসের যে ডিএনএ সেটা এমন কোনো প্রোটিন বা এনজাইম তৈরি করে থাকে যেগুলা দেখা যায় যে এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে খণ্ডিত করতে বা ভাঙতে সাহায্য করে থাকে। চতুর্থ ধাপ হচ্ছে যে এই ভাইরাসের যে ডিএনএটা থাকে সেটা রেপ্লিকেশনের মাধ্যমে অনেকগুলা ভাইরাস ডিএনএ তৈরি করে থাকে যাতে তার সংখ্যা বৃদ্ধি পায় এবং যতগুলা নতুন ভাইরাস তৈরি হবে বা অপত্য ভাইরাস তৈরি হবে ততগুলা সে ভাইরাস ডিএনএ তৈরি করে নিবে এই রেপ্লিকেশনের মাধ্যমে। এবং এইভাবে দেখা যায় যে রেপ্লিকেশনের মাধ্যমে সে প্রথমে দুইটার থেকে চারটার থেকে 8টা এইভাবে লগারিদমিক হারে বা সূচক হারে তার সংখ্যা বৃদ্ধি করতে থাকে। নেক্সট যে ধাপটা আমরা দেখি যে ভাইরাসের, এখানে আমরা যেটা দেখেছিলাম যে প্রথম দিকে যে ভাইরাসের সম্পূর্ণ দেহটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে নাই, শুধুমাত্র ডিএনএটা ভিতরে প্রবেশ করেছে, বাকি পোষক দেহটা বাইরে রয়ে গেছে।
কিন্তু একটা পূর্ণাঙ্গ ভাইরাসের জন্য তার অবশ্যই সম্পূর্ণ আবরণটা প্রয়োজন হবে। সেই আবরণটা যেহেতু এখানে নাই, সেই জন্য সেই আবরণ তৈরি করার জন্য আবরণটা সম্পূর্ণভাবে প্রোটিন দ্বারা গঠিত। শুধুমাত্র এই অংশটাই হচ্ছে ভাইরাসের, এটাই হচ্ছে ডিএনএ অংশ। বাকি সম্পূর্ণ অংশটা মাথা, লেজ, বেস প্লেট বা স্পর্শক তন্তু যত কিছু আমরা বলেছিলাম সবগুলা অংশই হচ্ছে মূলত প্রোটিন দ্বারা তৈরি। সেই প্রোটিনটা তৈরি হইতে হলে প্রথমে ভাইরাসের ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হইতে হবে, কারণ মেসেঞ্জার আরএনএ মূলত প্রোটিন তৈরির বার্তা তৈরি করে থাকে। সেই জন্য দেখা যায় যে প্রথমে ভাইরাসের ডিএনএটা এখানে বেশ কিছু মেসেঞ্জার আরএনএ তৈরি করে নিবে। এরকম কতগুলা সে মেসেঞ্জার আরএনএ তৈরি করে নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশনের মাধ্যমে দেখলাম। এখন এই মেসেঞ্জার আরএনএর কাজগুলা হবে, তার জন্য প্রয়োজনীয় যে প্রোটিনগুলা দরকার, যেমন মাথার জন্য যে প্রোটিন দরকার সেই মাথার প্রোটিন তৈরি করবে, লেজের প্রোটিন তৈরি করবে, বেস প্লেটের প্রোটিন তৈরি করবে, তারপরে স্পর্শক তন্তু যেগুলো আছে সেগুলার প্রোটিন তৈরি করবে, কলারের প্রোটিন তৈরি করবে। যত ধরনের প্রোটিন তৈরি করা দরকার সব ধরনের প্রোটিন তৈরি হবে কোথা থেকে? মেসেঞ্জার আরএনএ থেকে তৈরি হবে। তো এখন আমরা দেখি যে এখান থেকে বিভিন্ন ধরনের সে মাথার প্রোটিন তৈরি করছে, তারপরে লেজের প্রোটিন তৈরি হচ্ছে, তারপরে বেস প্লেটের প্রোটিন তৈরি হচ্ছে, তারপরে স্পর্শক তন্তুগুলার প্রোটিন তৈরি হচ্ছে। এইভাবে অসংখ্য প্রোটিন আমরা তৈরি হতে দেখি। এখানে যতগুলো অপত্য ভাইরাস তৈরি হবে ততগুলাই মাথা, ততগুলা লেজ বা ততগুলা বেস প্লেট তৈরি হইতে হবে, অর্থাৎ অসংখ্য তৈরি হবে। এইভাবে অনেকগুলো অংশ তৈরি হবে এবং প্রত্যেকটা অংশ আমরা দেখতেছি যে আলাদা আলাদা ভাবে তৈরি হচ্ছে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সম্পূর্ণ দেহটা একবারে তৈরি হচ্ছে। আমরা প্রথমেই বলেছিলাম যে এটা অন্যান্য জীব থেকে ভাইরাসের বংশবৃদ্ধিটা বা সংখ্যা বৃদ্ধিটা একদমই আলাদা, যে সে নিজের থেকে একটা নতুন ভাইরাস তৈরি করতে পারতেছে না, কিন্তু পার্টসগুলা তৈরি করতেছে। আবার এই পার্টসগুলা তৈরি করার ক্ষেত্রে এখানে আমরা জানি প্রোটিন তৈরি বা প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। সেই রাইবোজোম লাগবে। সেই রাইবোজোমটা কার? সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার রাইবোজোম। অর্থাৎ ব্যাকটেরিয়ার যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলাই মূলত ভাইরাসের বিভিন্ন অংশগুলা তৈরি করতে সাহায্য করতেছে। এটাও একটা মজার বিষয়। আমরা এরপরে যে সপ্তম যে ধাপটা দেখতেছি সেটা অ্যাসেম্বলিং অফ ভাইরাস পার্টস। যে ভাইরাসের যে পার্টসগুলো আছে, মাথা আছে, লেজ আছে, বেস প্লেট আছে, স্পর্শতন্তু আছে, বিভিন্ন অংশগুলা আছে, এই অংশগুলা এখন অ্যাসেম্বলিং হবে, মানে একত্রিত হবে। অ্যাসেম্বলিং করা মানে হচ্ছে কোনো জিনিসের পার্টস, যেমন গাড়ির পার্টস আছে, সেই গাড়ির পার্টসগুলা সব আলাদা আলাদা তৈরি হয়। এগুলাকে যখন আমরা একসাথে করি তখন সেটাকে অ্যাসেম্বলিং বলা হয়। আমরা একটা কম্পিউটারের মধ্যে, সিপিইউর মধ্যে বা ল্যাপটপের মধ্যে অনেকগুলো অংশ দেখি, খুললে বিভিন্ন পার্টস দেখা যাবে। এই পার্টসগুলোকে একত্রিত করাকে আমরা অ্যাসেম্বলিং বলে থাকি। এখানে অ্যাসেম্বলিং হইতে হবে, এটাও খুব গুরুত্বপূর্ণ ধাপ, যে যতগুলো অপত্য ভাইরাস তৈরি হবে ততগুলা পার্টস অ্যাসেম্বলিং হইতে হবে। তো এখানে আমরা দেখলাম মাথার সাথে লেজ যুক্ত হলো, তারপরে লেজের নিচের দিকে বেস প্লেট যুক্ত হচ্ছে, তারপরে আমরা দেখব যে সেই বেস প্লেটের সাথে স্পর্শক তন্তুগুলা যুক্ত হচ্ছে। তাহলে এইভাবে আমরা দেখি যে একটা ভাইরাসের বিভিন্ন পার্টসগুলা অ্যাসেম্বলিং হচ্ছে। এটা খুব মজার একটা বিষয়, কম্পিউটারের মতোই। এরপরে এটার মধ্যে ডিএনএ প্রবেশ করবে। ভাইরাসের যে ডিএনএ অংশটা তৈরি হয়েছিল আগে, সেই অংশটা মাথার মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ এইভাবে আমরা দেখি যে একটা পূর্ণাঙ্গ ভাইরাস বা একটা অপত্য ভাইরাস তৈরি হচ্ছে। এবং সর্বশেষে দেখা যাবে যে এরকম অসংখ্য শত শত ভাইরাস তৈরি হয়ে থাকে, এবং দেখা গেছে যে আধা ঘন্টার মধ্যে প্রায় 300-র মতো ভাইরাস তৈরি হতে পারে। এটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তৈরি বলে থাকি। এবং যতদিন পর্যন্ত বা যে সময় পর্যন্ত দেখা যায় যে এই ভাইরাস প্রথম ধাপ থেকে প্রবেশ থেকে একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ থেকে, এই সময়টাকে আমরা এক্লিপস কাল বলে থাকি, অর্থাৎ বা গ্রহণের কাল। যে যতদিন পর্যন্ত দেখা যায় যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের মতোই এটাকে বলা হয়েছে এক্লিপস টাইম বলা হয়েছে। যে এই সময় পর্যন্ত দেখা যায় যে একটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে বা সংখ্যা বৃদ্ধি করতে যে সময়টা লাগতেছে সেই সময়টা আমরা বলতেছি এক্লিপস বলা হচ্ছে। তো এইখানে আমরা দেখতেছি যে লাইসিস অফ ব্যাকটেরিয়া, যে যখন ভাইরাসগুলা বা টিটুফাসগুলা দেখা যাচ্ছে যে সব কমপ্লিট অবস্থায় তৈরি হয়েছে, অসংখ্য কমপ্লিট
টিটুফাস ভাইরাস তৈরি হয়ে গেছে। এই ভাইরাসগুলা দেখা যাচ্ছে যে এই ভাইরাসগুলা এখন এই ব্যাকটেরিয়া কোষ থেকে বের হয়ে আসবে এবং ব্যাকটেরিয়া কোষ থেকে বের হয়ে আসার জন্য ব্যাকটেরিয়া কোষ প্রাচীরকে বিগলিত করতে হবে। এই ক্ষেত্রেও দেখা গেছে যে লাইসোজাইম এনজাইম কাজ করে থাকে, গুরুত্বপূর্ণ লাইসোজাইম এনজাইম। এই লাইসোজাইম এনজাইমটা বের হওয়ার সাথে সাথে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর আছে সেটা বিগলিত হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তাহলে এইভাবে আমরা দেখলাম যে লাইসিসের মাধ্যমে সমস্ত ভাইরাসগুলা বের হয়ে আসবে এবং সেই ভাইরাসগুলা আবার সংখ্যা বৃদ্ধি করার জন্য তাদেরকে নতুন ব্যাকটেরিয়া কোষের উপরে স্থাপিত হইতে হবে বা ল্যান্ডিং করতে হবে। তাহলে এইভাবে আমরা দেখলাম ল্যান্ডিং থেকে লাইসিস পর্যন্ত 9টা ধাপ আমরা আলোচনা করেছি এবং এই 9টা ধাপের মাধ্যমে আমরা দেখতেছি যে কিভাবে টিটুফাস ভাইরাসগুলা সংখ্যা বৃদ্ধি করে থাকে এবং কিভাবে তারা আবার একটা ব্যাকটেরিয়া কোষ প্রাচীরকে ধ্বংস করে বা বিগলিত করে বের হয়ে আসে। যেহেতু সব শেষে দেখা যায় যে ব্যাকটেরিয়ার কোষটা প্রাচীরটা ধ্বংস হয়ে যায়, সেই জন্য এটাকে আমরা লাইসিস বলে থাকি। লাইসিস মানে হচ্ছে ধ্বংস হওয়া এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ধ্বংস হওয়ার মাধ্যমেই ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে থাকে এবং এটাই হচ্ছে সর্বশেষ ধাপ। এবং আমরা দেখতেছি যে এখানে ভাইরাসগুলা মুক্ত অবস্থায় আসছে, কিন্তু এই মুক্ত অবস্থায় সে দীর্ঘ সময় থাকবে না, সে আবার নতুন ব্যাকটেরিয়া কোষের মধ্যে প্রবেশ করবে। তা আশা করি ভিডিওটির মাধ্যমে আমরা লাইটিক সাইকেল সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়েছি এবং একটা সুস্পষ্ট ধারণা পেয়েছি। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি আপনারা পাশাপাশি লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান মন্তব্য প্রত্যাশা করছি। আর যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন এবং আমি তৈরি করতে উৎসাহিত হই। তো আপনাদের এই সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।